আদালতে পরিবেশ তৈরি হয়নি যে আওয়ামী লীগের কার্যক্রম যে কার্যক্রম নিষিদ্ধ করে যে রেখেছে, এটির ব্যাপারে কেউ আইনি প্রক্রিয়া নিচ্ছে না এই মবের ভয়ে? আর নিশ্চয়ই, কেন আপনি জানেন যে যেকোনো আদালতে যেকোনো মামলা মোকদ্দমা করার জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার। এই যারা এই অফিসিয়াল আদেশে কার্যক্রম বন্ধ করেছেন, তারা তো এখনো বহাল তবিয়তে আছেন, তাই না? এখনো তো তারা এই প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছেন, এরপরে প্রধান উপদেষ্টা চলে গেছেন, কিন্তু তাদের যে ফোর্স, তারা কিন্তু মাঠে বিচরণ করছেন। এবং তারা তো ওদিন এক বক্তৃতায় দেখলাম, একজনে বক্তৃতা দিচ্ছে যে এনসিপি যেখানে থাকবে আওয়ামী লীগ সেখানে থাকবে না। তো এটা তো একটা সংঘর্ষমূলক বক্তব্য, তাই না? গণতান্ত্রিক পদ্ধতিতে তো সবারই রাজনীতি করার অধিকার আছে। অপরাধ যে করবে সে অপরাধী, সেটা অন্য জিনিস। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে, তাদের তো রাজনীতি করার অধিকার আছে। এখন এইটি আপনি জামাত ইসলামের যখন এই কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো ওই সরকারি আদেশে, সেখানে কিন্তু আমি প্রথম বলেছিলাম যে এটি সঠিক কাজ হয়নি। কারণ যখন আপনি তাকে নিষিদ্ধ করবেন, তখন তার আদর্শ তো আর সে ফেলে দিবে না। সে তখন অন্য ফর্মে গোপনে অনেক কিছু করার চেষ্টা করবে, যেটা করার মাধ্যমে সে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবে। এবং যেটা হয়েছে, তাদের দেয়াল পিঠ থেকে গেছিল, তারা কিন্তু কোনো কর্মসূচি দেয় নাই। তারা আন্ডারগ্রাউন্ডের সমস্ত কর্মসূচি ঝাঁপিয়ে পড়ে সবাইকে নিয়ে সরকারের পরিবর্তন করে ফেলেছেন। অতএব আওয়ামী লীগের ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছেন, রাজনীতি করতে দিবেন না, এটি কোনো সভ্য সমাজের কথা না। এবং এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি হয়তো মানবে না। অবশ্য এই নিষেধাজ্ঞাটা দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। এখন এই সরকার নতুন এসছেন, এখন এই সরকার নতুন আসার পরেও নিশ্চয়ই তাদের অনেক রাজনৈতিক ক্রাইসিস আছে, তাদের হিসাব নিকাশ আছে। তারা কি করবেন, এই প্রত্যাহারটা আদৌ প্রত্যাহারটা করতে পারবেন কিনা, প্রত্যাহার করতে গিয়ে তারা আর একটা রাজনৈতিক বিভেদে জড়াবেন কিনা। কারণ এখনো কিন্তু সুযোগ খোঁজা হচ্ছে যে রাজনীতি, কারণ এই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ওই যে যারা ফ্ল্যাগ পায়, বিদেশিদের চর, বিদেশিদের বুদ্ধিজীবী, যারা এনজিও হিসেবে টাকা নিয়ে কাজ করেন এবং তাদের প্রতিনিধি, তারা কিন্তু এখনো ছক রেখেছেন যে কোনো রকম যদি গণতন্ত্র ব্যবস্থা ফেল করে, তাহলে আবার একটা সরকার গঠন করা হবে। সেখানে ওই প্রভাবশালী দেশগুলোর যারা প্রতিনিধি, যারা তাদের অর্থে চলে, তারা দেখবেন ফ্রন্ট সাইডে এসে তারা উপদেষ্টা হয়ে ফ্ল্যাগ ট্ল্যাগ টানাচ্ছে। এই ধরনের সুযোগ কিন্তু রেখে দিয়েছে, তারা বীজ বপন করে রেখে দিয়েছে। অতএব সেই বীজ বপন রেখে দেওয়ার কারণে বিএনপিকেও সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে, এবং যে পদক্ষেপ নিবে সেটা অবশ্যই সংবিধান অনুযায়ী হতে হবে। তাহলে পরে সমস্ত মানুষ সেটা সাপোর্ট করবে। এবং এই ব্যাপক আকারে যদি মানুষ সাংবিধানিক প্রক্রিয়াকে সাপোর্ট করে, তাহলে অন্য অংশ ক্ষুদ্র যারা থাকবে সংবিধান বিরোধী, সংবিধান ছুঁড়ে দেওয়া বা সংবিধান মানি না, পরিবর্তন করে ফেলবো, এই ধরনের কথার আর তেমন কোনো গুরুত্ব থাকবে না। এবং সেটা নির্বাচনের মাধ্যমে আমরা কিছুটা উপলব্ধি করেছি যে যেহেতু মেজরিটি পেয়েছে, 2/3 মেজরিটি, সেক্ষেত্রে কিন্তু দেখবেন ওই যে বসার মাধ্যমে যে আর একটা অল্টারনেটিভ প্রক্রিয়া শুরু করা, সেটা কিন্তু আর জামাত করছে না, যতটুকু আমার ধারণা। কারণ আপনি জানেন যে সেটি করতে গেলেও একটা, ওটাও আইনের চোখে আসবে। যখনই তারা বলবে যে আমরা এই সংবিধান করলাম, তখনও একটা রিট হবে, কোনটা সংবিধান কিভাবে সংশোধন করলো। যেখানে জুলাই অধ্যাদেশেরই কোনো দাম নাই, সেখানে ওই অধ্যাদেশের উপরে বেস করে যদি আপনি সংবিধান করেন, সেটার কিন্তু ভ্যালু থাকবে আদালতে গেলে? থাকবে না। কারণ আপনি যদি যে পিলারটা আপনি দিলেন, সেই পিলারটা যদি রাজুকের অধীনে যদি আপনি রাজুকের অনুমতি না দিয়ে পিলারটা দেন, এবং তার উপরে আপনি 5 তলা বাড়ি করে ফেলেছেন, কিচ্ছু আসে যায় না। আপনার পিলারটাই তো অবৈধ। পিলারটাকে ভেঙে দিলেই তো আপনার বাড়িটা ভেঙে যাবে। কাজে এইটাই হলো এই বাস্তবতা, যে যাই যা করুক, আইনের বাইরে যেটা হবে সেটা টিকবে না। আইন অনুযায়ী যেটা হবে সেইটাই টিকবে। এইটাই হলো একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র। এবং আমরাও মনে করি আইনজীবী হিসেবে রুল অফ ল এইটাই হলো প্রধান পলিসি। অনেকগুলো আইনি জটিলতা, আইনি বিষয় এই মুহূর্তে পেন্ডিং হয়ে আছে। মানুষ চায় সেগুলি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে সুরাহা হোক, সংবিধান সমুন্নত থাকুক। আপনার কি মনে হয় আপনি আ একটি রিট আপনি করেছিলেন, কিন্তু আরো কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? অ্যাকচুয়ালি আসলে মঞ্জুর বশির স্যার অনেক কথা বলছেন।
এবং আপনি হয়তো শুনছেন যে আমাদের মামলা মোকদ্দমা সবকিছু আদালতের পরিবেশ পরিস্থিতি এটার উপর নির্ভর করে। তো আমাদের যে প্ল্যান নেই তা না। আর বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ব্যাপারটা নির্বাহী আদেশ, আমি বলবো যে নির্বাহী আদেশের আগেও একটা অর্ডিন্যান্স হয়েছে, যে অর্ডিন্যান্সের মাধ্যমে আপনার একটা আইন সংশোধন, সন্ত্রাস বিরোধী আইন সংশোধন হয়েছে। সেই সংশোধনের আলোকে একটা নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ একটা দল, বাংলাদেশের আদি বৃহত্তম দল, সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি যে 12 তারিখ প্রথম সেশন পার্লামেন্টের, যদি সেই অধ্যাদেশটা তার পার্লামেন্ট রেকটিফাই না করে, অটোমেটিক্যালি তখন নির্বাহী আদেশের কোনো মূল্য থাকবে না। আর আমরা আশা করি, যেহেতু একটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশ বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এবং তারা সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে যথেষ্ট বাস্তব পদক্ষেপ নিয়েছেন, সুতরাং আমরা আশা করছি যে সন্ত্রাস বিরোধী আইন যে অধ্যাদেশটা তারা জারি করেছেন ইউনূস সরকার, সেটাকে তারা রেকটিফাই না করলে অটোমেটিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা অকার্যকর হয়ে যাবে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, এই যে বাংলাদেশের যে বিভিন্ন ইস্যু নিয়ে সাংবিধানিক আদালতে যে মামলা মোকদ্দমাগুলো হচ্ছে, এটা ম্যাক্সিমাম এখন মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সংবিধান এবং তথাকথিত জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রের যদি প্রিয়াম্বল পড়ার আপনার সুযোগ হয়ে থাকে, দেখবেন সেখানে আমাদের বাংলাদেশ সংবিধানের যে প্রিয়াম্বল আছে, সেই প্রিয়াম্বলের সাথে এই প্রিয়াম্বলের কোনো মিল নাই। এখানে একটা স্বার্থান্বেষী মহল, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনো মানতে পারেনি, সেরকম একটা স্বার্থান্বেষী মহল এবং তাদের অত্যন্ত দুঃখজনকভাবে তাদের পরবর্তী প্রজন্ম, যারা 1971-এ যাদের জন্ম হয় নাই, তারা 1971-এর যারা স্বাধীনতার বিরোধী ছিল, তাদের মতাদর্শে বিশ্বাসী হয়ে বাংলাদেশ সংবিধানকে তারা ওভারল্যাপিং করে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশ সংবিধানকে অকার্যকর করার যে পরিকল্পনা তারা হাতে নিয়েছিল, বাংলাদেশ বিএনপি এবং সেটাকে তারা কোনোভাবেই তাদের সেই ফাঁদে তারা পা দেয়নি। তারা কিন্তু জুলাই ঘোষণাপত্রের আলোকে তারা কিন্তু শপথ নেয়নি, তারা শপথটা নিয়েছে বাংলাদেশ সংবিধানের আলোকে। সো আমরা আশাবাদী, বাংলাদেশের আমরা সাধারণ মানুষ যারা সবাই আশাবাদী যে ৭২-এর সংবিধান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা সমুন্নত রেখে এবং সংবিধানের যদি কোনো সংস্কার, কোনো সংশোধন বা কোনো পরিবর্ধন দরকার হয়, তাহলে বাংলাদেশে যে দল এখন ক্ষমতাসীন আছে, তারা মেজরিটি প্রাপ্ত, তারা সেইটা তাদের বাংলাদেশ সংবিধানের আলোকে আইনগতভাবে সংবিধানের আলোকে তারা সেটা পরিবর্ধন তারা করবে। এবং এই জুলাই ঘোষণাপত্রের কোনো আইনগত ভিত্তি নেই এবং এটা একদম স্পষ্ট, এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। তো আমরা আশা করব যে এই গণভোট তথা জুলাই ঘোষণাপত্র এটা অকার্যকরী থাকবে এবং বাংলাদেশের সংবিধানের যে অভিভাবক বাংলাদেশ সুপ্রিম কোর্ট যথাযথভাবে বাংলাদেশ সংবিধানের আলোকে তাদের সিদ্ধান্ত দিবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। জি, জনাব মঞ্জিল মোর্শেদ, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনার কি মনে হয় যে 12ই মার্চ যখন সংসদ অধিবেশন বসবে, এর মধ্য দিয়ে যেই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে সন্দেহ তৈরি হয়েছে, যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেই বিষয়গুলো বিএনপি সমাধান করবে, কিংবা এই যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা অটোমেটিক্যালি খারিজ হয়ে যাবে, জুলাইয়ের যে ঘোষণাপত্র আপনি যেটা বলছেন, সেটাও যদি সংবিধানে তোলা না হয় অটোমেটিক্যালি খারিজ হয়ে যাবে। আপনার কি মনে হয় যে এর মধ্যে দিয়ে একটা সম্ভাবনা উকি দিচ্ছে বিএনপি সেই সাহস করবে? না, সেটি আপনার জানেন যে অর্ডিন্যান্স গুলো যাচাই বাছাই করবে আইন মন্ত্রণালয় এবং সেখানে আমি তো আগেই বললাম যে কি ক্রাইটেরিয়া অর্ডিন্যান্স হয় সেটা তারা দেখবেন। সেটি ছিল একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকারের পরে এই জায়গাটায় আরেকটি সন্দেহ সৃষ্টি হয়েছে যে রাষ্ট্রপতির সম্মতি ছিল কিনা। এটা তো স্বাভাবিক নিয়মেই কিন্তু আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সুযোগ আছে এবং সেটা করা উচিত, কনসালটেশন উইথ দ্য অনারেবল প্রেসিডেন্ট, ওনার সম্মতি আছে কিনা। এবং এভাবে যদি যাচাই বাছাই করে প্রকৃত জিনিসটা চলে আসবে। এখন এই স্বল্প সময়ের মধ্যে কি করবে না করবে এটা অবশ্য তাদের হ্যান্ডস এবং তাদের মধ্যে যারা আছেন
তারা সে নির্ধারণ করতে পারবেন। তবে কিছু অর্ডিন্যান্স যে প্লেস হবে না, এটা একটা মোটামুটি এবং ইভেন যদি ধরেন রাষ্ট্রপতির কনসালটেশনের মধ্যে আসলো যে ওটা ওনার সম্মতি নেয়, তারপরে পার্লামেন্টে পাস হলো, সেটা তো ভবিষ্যতে আবার আইনে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। কাজে ওই পথগুলো তো খোলা রয়েছে। যে কোনো লিগাল ইস্যুতে আপনার পথ খোলা রয়েছে, তা আজকে হোক কালকে হোক সেটা কোর্টে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর এখন সবচেয়ে হলো যে পার্লামেন্ট বসার পরে আমরা যে একটা বড় ক্রাইসিসে আছি, একটা হলো রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া, অর্থনীতি পুনরুদ্ধার করা, ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা, রুল অফ ল নিশ্চিত করা। এর মধ্যে আবার হঠাৎ করে আমরা কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতিতে ঢুকে আসছি। যে এখন কিন্তু এখানে আমাদের অন্য ধরনের টেকনিক্যালিটি চিন্তা করতে হবে যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা কোন ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আমার খাদ্য, আমার জ্বালানি, বিদ্যুৎ এইগুলোর ব্যাপারে কিন্তু এখন অধিক সময় দিয়ে বরঞ্চ ওই জিনিসগুলা কম ইয়ে করে এই এই বিষয়গুলোর উপরে অধিক সময় দিয়ে কিন্তু একটা রাষ্ট্রকে সঠিক জায়গায় রাখার জন্য যদি প্রচেষ্টা না চালানো হয়, সেটা কিন্তু আবার একটা তাদের জন্য একটা দুর্বলতা দেখা দিবে এবং সেই দুর্বলতাটা বিরোধী দলে যারা আছে তারা সেটাকে ক্যাশ করার চেষ্টা করবে।